হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কথা বলবো। তো ব্ল্যাক বডি রেডিয়েশন হচ্ছে আহ, বলতে গেলে প্রথম এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে নিউটনিয়ান যে ফিজিক্স অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্স, সেই ক্লাসিক্যাল ফিজিক্স আসলে অনেক কিছুই ব্যাখ্যা করতে পারে না। এবং ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী আমরা লাইটকে শুধুমাত্র ওয়েভ হিসেবে চিন্তা করতাম, রাইট? কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশনে আমরা প্রথম আর কি লাইটকে পার্টিকেল হিসেবে চিন্তা করি। তো আমি এখানে এই জিনিসটা একটু বলছি। আমরা এটা মোর লাইক পার্টিকেল নেচার, ওকে? তো ব্ল্যাক বডি রেডিয়েশনে যাওয়ার আগে আমরা বেসিক রেডিয়েশন জিনিসটার সাথে একটু পরিচিত হই। মনে করেন যে আমাদের একটা অবজেক্ট আছে। এই অবজেক্টটা একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, মনে করেন আমি টি অফ অবজেক্ট বললাম। আর আর এর চারদিকে যে সারাউন্ডিং সেটা টেম্পারেচার টি এস বললাম। তো যেটা হয় কি, আমরা যখন এখন এই অবজেক্ট আপনি মানুষ হিসেবে হতে পারেন। মনে করেন আপনি কোনো একটা রুমে বসে আছেন, যে রুমটা হচ্ছে যে মানে ঠান্ডা রুম, চারদিকে টেম্পারেচার, রুমের টেম্পারেচার অনেক কম। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হয় যে আপনার যে টেম্পারেচার, আপনার টেম্পারেচার তুলনায় আপনার বডি টেম্পারেচার তুলনায় রুমের টেম্পারেচার কম থাকে। কম থাকলে কি হয়? আপনার শরীর থেকে হিট রেডিয়েট হয় চারদিকে। তো ওই জন্য আপনি আসলে ঠান্ডা ফিল করেন, যে আসলে আপনার শরীর থেকে সব ধরনের এনার্জি বের হয়ে যাচ্ছে। আর যদি উল্টো হয়, যে মনে করেন আপনি একটা রুমে বসে আছেন, আর চারদিকে হচ্ছে যে যে রুমটা, সেই রুমটা হচ্ছে মনে করেন একটা হিটার জ্বালানো, অনেক 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 টেম্পারেচার। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওই হিটার থেকে কিন্তু আপনার শরীরে এনার্জি আসবে, রেডিয়েশনটা আসবে। সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু ওয়ার্ম লাগবে, আপনার কাছে গরম লাগবে। তো এটা হচ্ছে বেসিক একটা প্রিন্সিপাল, যে আমরা যখন কোনো একটা অবজেক্টকে কোনো একটা সারাউন্ডিং এ রাখি, সেক্ষেত্রে অবজেক্টের যে বডি টেম্পারেচার এবং সারাউন্ডিং এর যে টেম্পারেচার, সেটার উপর ডিপেন্ড করে সেটা এনার্জি অ্যাবজর্ব করতে পারে অথবা এনার্জি রেডিয়েট করতে পারে। আর যদি এমন একটা হয় যে আপনার এবং সারাউন্ডিং এর টেম্পারেচার সেম, সেক্ষেত্রে কি হয়, আপনি একই সাথে আর কি, যেটা হবে যে আপনার একই সাথে অ্যাবজর্পশন হবে এবং একই সাথে রেডিয়েশন হবে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি যে পরিমাণ এনার্জি আপনি সারাউন্ডিং থেকে অ্যাবজর্ব করবেন, সেম পরিমাণ এনার্জি কিন্তু সারাউন্ডিং আপনি রেডিয়েট করতেছেন। তার মানে আপনি এখানে ব্যালেন্স থাকতেছেন। তো মোটামুটি এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, যে কনসেপ্টের মাধ্যমে মোটামুটি সব ধরনের ম্যাটেরিয়াল গুলোই কিন্তু আমাদের রেডিয়েশন শো করে। আচ্ছা। তো নর্মালি যেটা হয় যে কোনো একটা ম্যাটেরিয়াল যখন রেডিয়েশন শো করে, বা আপনার শরীর থেকে যখন রেডিয়েশন কোনো একটা এনার্জি রেডিয়েট হচ্ছে, স্বাভাবিকভাবে আপনার যে শরীরের যে পার্ট, বা আপনি যদি কোনো একটা অবজেক্ট চিন্তা করেন, অবজেক্টের যে সারফেস অর্থাৎ উপরের যে বডির যে সারফেস এরিয়াটা, সেই সারফেস এরিয়াটা কি স্ট্রাকচার, সেটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে। এখন আমরা যদি এমন একটা জিনিস চিন্তা করি যে এটা একটা টোটাল অবজেক্টটা, সেই অবজেক্টটা আমি টোটালটা চিন্তা না করে জাস্ট একটা বিন্দু, একটা ছোট্ট একটা জায়গা চিন্তা করি, সেক্ষেত্রে যেটা হয় যে এই জায়গা থেকে যে রেডিয়েশনটা হচ্ছে বা যে অ্যাবজর্পশনটা হচ্ছে, সেটা কিন্তু এই ম্যাটেরিয়ালের যে বেসিক যে ম্যাটেরিয়ালের যে স্ট্রাকচার বা কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এই টোটাল অবজেক্টটা তৈরি, সেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে না। তার মানে আপনার যদি যে রেডিয়েশনের যে পয়েন্টটা, সেটা যদি খুব ছোট হয়, তাহলে এই অবজেক্ট বা বডিটা আসলে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, অর্থাৎ এটা এটা কি অ্যালুমিনিয়াম, এটা কি গ্যালিয়াম, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আচ্ছা। তো এই দুইটা কনসেপ্ট আমাদের জানা লাগবে। তো এখন আমরা দেখি যে আসলে কেন এই ব্ল্যাক বডি রেডিয়েশন আসছে, কেন এটা পার্টিকেল নেচার শো করছে, কেন আসলে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো বেসিক প্রিন্সিপালটা এমন ছিল যে ব্ল্যাক বডি ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা জিনিস, যেটাকে আমরা বলি যে এই যে অবজেক্টটা, এটাকে আমরা যদি একটা ব্ল্যাক বডি বলি, যদি একটা 3D স্ট্রাকচার তৈরি করি, মনে করি এটা একটা ব্ল্যাক বডি। এই ব্ল্যাক বডির নেচার হচ্ছে কি, এই ব্ল্যাক বডিটা যে কোনো আলো বা সব ধরনের আলো, আমরা যখন সব ধরনের আলো বলি তখন সেটা আমরা কি বুঝি? বেসিক্যালি আমরা বুঝি হচ্ছে যে অল ওয়েভ লেন্থ। অর্থাৎ আপনাদের ওয়েভ লেন্থের তো লিমিট জানা আছে, মনে করেন 0 থেকে মনে করেন যে 3000 2000 ন্যানোমিটার ওয়েভ লেন্থ। আমাদের যেমন ভিজিবল লাইট হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার ওয়েভ লেন্থ, ঠিক আছে? তো ভিজিবলের নিচে যদি হয় সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট, উপরে হচ্ছে আইআর বা ইত্যাদি। তো আমরা যখন সব ধরনের আলো বলি তখন বোঝা যাচ্ছে সব ফ্রিকোয়েন্সির আলো। মানে সেটা হচ্ছে যে আল্ট্রাভায়োলেট হতে পারে, ভিজিবল যেটা আমরা দেখতে পাই, তারপর হচ্ছে যে ইনফ্রারেড হতে পারে, সব। তো এই ব্ল্যাক বডিটা কি করে? এই ব্ল্যাক বডিটা এই ধরনের সব ধরনের রেডিয়েশন কিন্তু সে নিতে পারে। তো এখন এই ব্ল্যাক বডি রেডিয়েশন কিন্তু সে অ্যাবজর্ব করলো। আমি যেটা করলাম যে আমি এই ব্ল্যাক বডির ভিতরে একটু কোটিং করলাম। কিরকম?
আমি যদি একটা স্ট্রাকচার নিয়ে আসি, মনে করেন আমি যদি এখন এই বডির স্ট্রাকচারকে এভাবে চিন্তা করি, একটা সিলিন্ড্রিক্যাল চিন্তা করেন। এই সিলিন্ড্রিক্যালের ভিতরে যে জায়গাটা, অর্থাৎ ভিতরে পুরো সাইডটা, ভিতরের সারফেসটা আপনি কিন্তু মনে করেন যে আপনি ব্ল্যাক একটা কোটিং করলেন। আর যেটা করলেন যে এটা সারফেসের এখানে একটা ছোট্ট একটা খালি ছিদ্র রাখলেন, এবং আপনি এই ছিদ্র দিয়ে কিন্তু রেডিয়েশনটা পাস করতে দিলেন। অর্থাৎ মনে করেন আপনার কাছে একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারের ভিতরে, অর্থাৎ সিলিন্ডারের ভিতরে তো ফাঁপা, তাই না? সিলিন্ডারের বেসিক স্ট্রাকচার কি এরকম, ভিতরে ফাঁপা থাকে। তো এই ভিতরের যে সাইডটা, অর্থাৎ ভিতরের সারফেস থেকে আপনি চারদিকে ব্ল্যাক দিয়ে কোটিং করলেন, ফাঁপাই এখনো, কিন্তু ভিতরের সাইডটা কোটিং করা, এবং এই একটা বিন্দু দিয়ে কিন্তু সেখানে লাইট আপনি রেডিয়েট করতে দিলেন। তো সেক্ষেত্রে অবশ্যই কি হবে, আমরা এখানে যেরকম বলেছিলাম যে এই রেডিয়েশনটা সেই ব্ল্যাক বডির কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বা সেটা স্ট্রাকচার কি, এগুলোর উপর ডিপেন্ড করবে না। আচ্ছা, এবং দেখা যায় যে এই ব্ল্যাক বডির একটা সুবিধা, মানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে এই যে রেডিয়েশনটা হচ্ছে সেটা যেরকম সব ওয়েভলেংথের আলো কিন্তু অ্যাবজর্ব করেছিল, সেরকম এটা সব ওয়েভলেংথের আলো কিন্তু রেডিয়েট করে। এখন এখন যেটা দেখা যায় যে লাইক আমরা যদি আসলে অ্যানালাইসিসে আসি, তো এই যে ওয়েভলেংথ আসছে, বা ওয়েভলেংথ থাকলে অবশ্যই কি থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে। এখন এই আলো যেটা রেডিয়েট হচ্ছে, সেই আলো রেডিয়েটের যে ইন্টেন্সিটিটা, অর্থাৎ কি পরিমাণ আলো যাচ্ছে, সেই ইন্টেন্সিটিটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে যে, আমি যদি বলি যে ওয়েভলেংথের উপর ডিপেন্ড করে, যে কত ওয়েভলেংথের আলো কিন্তু এখান থেকে বের হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো আরেকটু যদি ব্যাকগ্রাউন্ডে আসি, এই রেডিয়েশনটা কিভাবে হচ্ছে, আমি যদি আরো একটু ব্যাকে যাই, মনে করেন আমি যেটা বললাম ম্যাটেরিয়াল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে না, কিন্তু রেডিয়েশনটা আসলে নর্মালি কি, যে মনে করেন একটা ইলেকট্রন, একটা কক্ষ, একটা এনার্জি লেভেল আছে, এটা বললাম এনার্জি 2, আরেকটা লেভেল আছে এনার্জি 1। তো ইলেকট্রন যখন এই একটা জায়গা থেকে আরেক জায়গায় অসিলেট করে, অর্থাৎ আসা যাওয়া করে, তখন কিন্তু এই যে এনার্জি ডিফারেন্সটা, এটা কিন্তু সে রেডিয়েট করে। তো এরকম এখানে একটা ইলেকট্রনের কথা, এরকম যদি হাজার হাজার ইলেকট্রন একটা ম্যাটেরিয়াল থাকে, সবগুলা মিলে আপ টোটাল যেটা, সেটা কিন্তু এখানে রেডিয়েট হচ্ছে। তার মানে এই যে রেডিয়েশনটা, এটা বেসিক্যালি হচ্ছে ইলেকট্রনের অসিলেশনের কারণে, আমরা এটাকে বলি হচ্ছে অসিলেশন, ঠিক আছে, ইলেকট্রন অসিলেশন। তো আমরা যদি এইখানে এই যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটাতে আমরা যদি টেম্পারেচার কন্ট্রোল করতে পারি, অর্থাৎ আমি কি পরিমাণ, আমি যদি এই জিনিসটাকে টেম্পারেচার আলাদাভাবে দিতে পারি, যে ম্যাটেরিয়াল টেম্পারেচার, বডি টেম্পারেচারটা আমি কন্ট্রোল করবো, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, যে আমি মনে করেন একটা নির্দিষ্ট টেম্পারেচার রাখলাম, মনে করেন এটাকে আমি 1000 কেলভিন টেম্পারেচার রাখলাম, সেক্ষেত্রে এটা এক ধরনের রেডিয়েশন দিবে, সেই রেডিয়েশন ইন্টেন্সিটিটাও ধরেন I1। আমি যদি 2000 কেলভিন বানাই, অর্থাৎ এই বডি টেম্পারেচারটা বাড়ে, সেটা হচ্ছে I2 মনে করে। তার মানে এখানে কয়েকটা জিনিস বুঝতে পারছো, সেটা কি, আমার যে টেম্পারেচারটা এই ব্ল্যাক বডির বডিতে দেয়া আছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সেটা কি পরিমাণ রেডিয়েশন দিবে, সেটা চেঞ্জ হবে। তো এখন পর্যন্ত আমরা যা কথা বলছি সবই হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্স, অর্থাৎ ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী আমি যদি এইভাবে এটাকে আসলে এই এনার্জি স্টেট না চিন্তা করি, আমি যদি এটাকে জাস্ট অসিলেশন নিয়ে চিন্তা করি, মনে করেন একটা ইলেকট্রন জাস্ট লাফাচ্ছে, সেই ইলেকট্রনটা কি পরিমাণ লাফালাফি করবে, সেটাও কিন্তু তার বডি টেম্পারেচার উপর ডিপেন্ড করে। তো ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী এটা দেখা যায় যে, যেহেতু আমরা জানি যে এনার্জি, যেটা এনার্জি, সেই এনার্জিটা ডিপেন্ড করে হচ্ছে যে কি ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রন অসিলেশন করতেছে, সেই ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ ইলেকট্রনের উপর নিচে জাম্প করাটা, ঠিক আছে। আর যদি ইন্টেন্সিটি যেটা, সেই ইন্টেন্সিটিটাও কিন্তু এই এনার্জির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সো যদি আমার আলোর এনার্জি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমার ইন্টেন্সিটিটাও বেশি হবে। এখন যেটা দেখা যায় যে ক্লাসিক্যাল ফিজিক্সে ওরা যেটা করে, ওরা হচ্ছে যে এই যে টেম্পারেচারটা, বডি টেম্পারেচার, এই বডি টেম্পারেচারটা চেঞ্জ করে, হ্যাঁ, যে এক একটা বিভিন্ন টেম্পারেচার বডিতে তারা দেখে যে আসলে মনে করেন আমি যেটা বললাম যে ব্ল্যাক বডি সব ধরনের ওয়েভলেংথ রেডিয়েট করবে। তো এখন আমি যদি 1000 কেলভিন টেম্পারেচারে আমি যদি দেখি যে ওয়েভলেংথটা আসছে, সেটা কিন্তু মোটামুটি সব ধরনের আলোর একটা মার্জড, তাই। তো এই ওয়েভলেংথটা তারা আসলে প্লট করে ট্রাই করে ইন্টেন্সিটির সাথে। এটা হচ্ছে সেই স্পেকট্রাল ইরেডিয়েন্স। তো এখানে আই ল্যামডা বলতে যেটা বোঝাচ্ছে, আই ল্যামডা বেসিক্যালি হচ্ছে যে অ্যামাউন্ট অফ, এটা বলছি আই ল্যামডা হচ্ছে যে আহ, যে ইরেডিয়েন্স, যেটা একটা নির্দিষ্ট ওয়েভলেংথের জন্য হচ্ছে, নির্দিষ্ট শর্ট ওয়েভলেংথের জন্য হচ্ছে, ঠিক আছে, এটাকে বলে স্পেকট্রাল ইরেডিয়েন্স। আচ্ছা, এই যে এখানে আপনারা যদি দেখেন, আমি যদি ওয়েভলেংথ, আমি বললাম কি এই ওয়েভলেংথটা বেসিক্যালি কি, এটা হচ্ছে আমাদের এই যে রেডিয়েশন যে হচ্ছে, সেই রেডিয়েশনের যে ওয়েভলেংথটা সেটা।
এখন এই যে ওয়েভলেংথটা, আচ্ছা আমি একটা জিনিস বলি, এটা কিন্তু ফাংশন, ঠিক আছে, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি না, এটা ফাংশন। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটাকে আপনি নিয়ম হিসেবে চিন্তা করতে পারেন। ওকে, তো ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী জিনিসটা এরকম হয় যে আপনার যখন একটা হট অবজেক্ট থাকে, সে সে হট অবজেক্ট, অর্থাৎ কোনো একটা অবজেক্টই চিন্তা করেন, আমি যদি একটু জাস্ট এখানে একটা টাইম লাইন তৈরি করি, তো যেটা হয় যে অবজেক্টকে আপনি যখন গরম করেন, গরম করলে কি হয়, এটা যদি হট হয় তাহলে এটা এক ধরনের আলো শো করে। এটা আরো বেশি হট করেন তাহলে এটা আরো এক ধরনের ওয়েভলেংথ শো করে। যদি আরো বেশি হট করেন তাহলে এটা আরো এক ধরনের ওয়েভলেংথ শো করে। তো দেখা যায় যেগুলো হচ্ছে, মানে আমি যখন হিট বাড়াবো বা টেম্পারেচার বাড়াবো, তখন যেটা হয় এটার যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু কমতে থাকে। অর্থাৎ এটা অনেক ছোট তরঙ্গের দৈর্ঘ্য, মানে হাই ফ্রিকোয়েন্সির আলো কিন্তু রেডিয়েট করে। যেটা বলছি যে মনে করেন লোহা, আপনি তো দেখবেন যে লোহা গরম করলে কি হয়, প্রথমে কিন্তু লোহা লাল হয়ে যায়, এরপর যখন অনেক বেশি গরম, মানে সবচেয়ে বেশি গরম, তখন কিন্তু সাদা হয়ে যায়। তো এই যে দেখবেন যে লালের যে ওয়েভলেন্থ, সেটা থেকে সাদার ওয়েভলেন্থটা কিন্তু কম হয়, ঠিক আছে। সো এইভাবে কিন্তু চেঞ্জ হয়। তো ওরা যেটা চিন্তা করলো যে ওরা এরকম একটা নির্দিষ্ট টেম্পারেচারে, তারা যেটা করলো যে একটা এই ব্ল্যাক বডি আসলে যে রেডিয়েশনটা হয় সেটাকে প্লট করার ট্রাই করলো, এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স থেকে। তো তখন দেখা যায় কি, যে আমার যখন ওয়েভলেংথটা আসলে আমি কমাই, মানে বেসিক্যালি ওয়েভলেংথ কমানো মানে কি, এটাকে আপনি আরো গরম করছেন, ওয়েভলেংথ কমাতে কমাতে গেলে দেখা যায় যে এই যে ইন্টেন্সিটিটা, এটা থিওরিটিক্যালি ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী এটা আসলে বাড়তে বাড়তে ইনফাইনিট হয়ে যাওয়ার কথা। তো প্রবলেমটা হচ্ছে যখনই এই ঘটনাটা ঘটে, তখন আমি যদি এখানে একটু রেঞ্জ তৈরি করি, আপনারা জানেন যে এটা মাইক্রোমিটার রেঞ্জ, মানে প্রত্যেকটা হচ্ছে 1000। তার মানে এই যে জায়গাটা 400 থেকে 700, এটা কিন্তু আমাদের ভিজিবল লাইট, মানে আমরা এখানে যে আমাদের যতগুলো আমি বিবকিওর বেগুন যত আলো দেখতে পাই সবগুলো কিন্তু এখানে। তার মানে এর এর উপর হচ্ছে আইআর ইনফ্রারেড, আর এর নিচে হচ্ছে আলট্রাভায়োলেট। তো এখন যেটা হয় যে এই ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী যখন আমরা চিন্তা করি যে যত আমি ওয়েভলেংথ কমে যাব, তত কিন্তু আমার ইন্টেন্সিটিটা বাড়বে, কারণ ওয়েভলেংথ কম মানে হচ্ছে হাই এনার্জি মানে হাই ইন্টেন্সিটি। তখন দেখা যায় এই যে ভিজিবল জায়গা, এই ভিজিবল জায়গা যখন ক্রস করে আলট্রাভায়োলেট আসে, তখন এই এই আলোটা কিন্তু ইনফাইনিট হয়ে যাচ্ছে, মানে সরি ইন্টেন্সিটি কিন্তু ইনফাইনিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই যে ইনফাইনিটি ইন ইন মানে ইনফাইনাইট হয়ে যাচ্ছে, সরি ইন্টেন্সিটি ইনফাইনাইট হয়ে যাচ্ছে, এটাকে আমরা আসলে বলি যে, এবং সেটা কোথায় হচ্ছে আলট্রাভায়োলেট রেঞ্জে, রাইট। এটাকে আমরা বলি হচ্ছে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয়। তো এটা হচ্ছে একটা ফেনোমেনা যে ক্লাসিক্যাল ফিজিক্স যে এই যে আলট্রাভায়োলেট রেঞ্জে, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাতে যে ইন্টেন্সিটির সাথে ওয়েভলেংথের সম্পর্ক বের করতে পারছে না, সেটাকে আমরা বলি হচ্ছে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। সো আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে যে আলট্রাভায়োলেট রেঞ্জে এই ক্লাসিক্যাল ফিজিক্সটা দিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারছি না। তো এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে যেটা করা হয়, পরবর্তীতে ম্যাক্স প্লাঙ্ক, যেটা সেই ম্যাক্স প্লাঙ্ক কিন্তু একটা থিওরি দেয়। সেই থিওরি অনুযায়ী যেটা হয় যে সে বলে যে আলো আসলে আমাদের এরকম, আমরা যেরকম ক্লাসিক্যাল ফিজিক্স যেটা চিন্তা করলাম, ইলেকট্রন আসলে অসিলেট করে, বেসিক্যালি ইলেকট্রন অসিলেট করে না, ইলেকট্রন কয়েকটা ফ্রিকোয়েন্সির ভিতর জাম্প করতে পারে। এবং এই 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 সেটাকে সে দেখানোর জন্য এরকম বিভিন্ন ধরনের এরকম এনার্জির বিভিন্ন লেয়ার তৈরি করে, মনে করেন E1, E2, E3, E4। এবং সে বলে যে ইলেকট্রন যখন এখান থেকে এখানে জাম্প করবে, তখন কিন্তু এক ধরনের ফ্রিকোয়েন্সি দিবে, সেটাকে বলা F1, ফ্রিকোয়েন্সি 1। যদি এখান থেকে এখানে হয়, সে আরেক ধরনের ফ্রিকোয়েন্সি দিবে F2। এখান থেকে এখানে জাম্প করলে 3। এখন আমরা জানি যে সূত্রটা, এবং সে চিন্তা করে যে এই যে অসিলেশনটা একটা কক্ষ একটা একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে, এই ইলেকট্রন গুলো কোথায়, এটা হচ্ছে ব্ল্যাক বডির ভিতরে কিন্তু, ঠিক আছে। তো এই যে অসিলেশনটা, এই অসিলেশনের কারণে যে এনার্জিটা পাচ্ছে, সেই এনার্জিটা কিন্তু সে বলতেছে ফ্রিকোয়েন্সির সাথে ডিপেন্ডেন্ট। এবং যেহেতু ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট, তার মানে জিনিসটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে নিউর সাথে বা এর একটা সম্পর্ক। তো এটাকে সে পরবর্তীতে আরেকটু সামারাইজ করি, যেটা লেখে যে ই ইকুয়ালস এইচ নিউ, যেটাকে আমরা এখন আমাদের বেসিক সূত্র হিসেবে জানি। এবং এটা কিন্তু আমরা আগেও দেখে আসছি, ইকুয়াল এইচ এফ বা এইচ নিউ আমরা ইউজ করে আসছি। এটা বেসিক্যালি এখান থেকে আসে। এই যে এইচটা, এটাই হচ্ছে সেই প্লাঙ্কসের কনস্ট্যান্ট। এখন মনে করেন আমার এটা যদি এনার্জি যদি এখান থেকে এখানে না জাম না করে, ইলেকট্রন যদি এখান থেকে এইখানে জাম্প করে, তাহলে কি ঘটনা ঘটবে, একটা দুইটা তিনটা সে কিন্তু একসাথে জাম্প করতেছে। সেক্ষেত্রে আমরা এটাকে ওই জন্য প্রকাশ করি ই ইকুয়াল হচ্ছে এন এইচ নিউ। এন হচ্ছে নাম্বার অফ, মানে এনার্জি লেভেল। সো এখন যদি সে এখান থেকে এখানে জাম্প করে, তার মানে সে 1 থেকে 3-এ আসছে, তার মানে এখানে এন হবে হচ্ছে 3, 3 এইচ নিউ। সো এই যে এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ সে এইচ নিউ হচ্ছে যে ছোট্ট একটা প্যাকেজ, একটা লেভেল থেকে একটা লেভেল দূরত্ব,
সো সে এরকম একটা দুইটা তিনটা যে লেভেলই চার্জ তার সাথে জাস্ট ওই রকম ইন্টিজার গুণ হবে। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সে কিন্তু এর সাথে কোনো এর বাইরে কোনো কিছু যেতে পারবে না। সে কিন্তু ইচ্ছা করলে ইকুয়াল হচ্ছে মনে করেন যে 1.3 এরকম হতে পারবে না। সে তাকে শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে হবে। তো আমি একটু জাস্ট ক্লিন আপ করি, এরপর আমরা আবার কথা বলছি। তো আমরা কথা বলছিলাম যে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি নিয়ে, যেখানে আমরা বলছিলাম যে ক্লাসিক্যাল ফিজিক্স যখন এই আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি ব্যাখ্যা করতে যায় তখন কিন্তু পারে না। এবং এই যে ইনফাইনাইট লেভেলে আসলে আমাদের ইন্টেন্সিটি চলে যাচ্ছে ওয়েভলেন্থের সাথে, এটাও কিন্তু আমরা ক্লাসিক্যাল ফিজিক্স থেকে ব্যাখ্যা করতে পারছি না। তো এখন ঘটনা কি হয় যে আমরা যদি আসলে ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্রে আসি, যে ম্যাক্স প্ল্যাঙ্ক আসলে কি বলতে চাচ্ছে, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে সে যেটা করে যে এনার্জিকে ডিসক্রিট করে। তো ডিসক্রিট করার পরে সে আসলে একটা থিওরি দেয় এক্সপেরিমেন্টের সাথে মেলানোর জন্য। এটা হচ্ছে সেই থিওরি যেখানে আই ল্যামডাটা হচ্ছে আমাদের সেই স্পেকট্রাল ইরাডিয়েন্স এইটা, এবং দেখায় যে এই ইরাডিয়েন্সটা বেসিক্যালি হচ্ছে যে ইলেকট্রনকে চিন্তা করে অনেকগুলা ছোট ছোট প্যাকেজ হিসাবে। ঠিক আছে, সো ইলেকট্রন হচ্ছে যে লাইট ইলেকট্রন হচ্ছে যে অনেকগুলা স্টেটের ভিতরে জাম্প করতে পারে, এবং লাইট যেটা সে লাইটটা কিন্তু পার্টিকেলের মতো অনেকগুলা স্টেজ হিসেবে দেখায়। এবং এই যে লাইট পার্টিকেল সেটা কিন্তু এইচ নিউ, যেটাকে আমরা বলছি, বা এন এইচ নিউ যেটাই বলে। তো এখন এইখানে যে সে যে সূত্রটা দেয় সেটাকে আমরা এই সূত্র বলি। তো আই ল্যামডা যেটা, সেই আই ল্যামডা আমি বলেছিলাম যে কি এটা হচ্ছে আমাদের স্পেকট্রাল ইরেডিয়েন্স, এবং এই স্পেকট্রাল ইরেডিয়েন্সটার সাথে পাওয়ারের একটা সম্পর্ক আছে। তো এই সূত্রটা কোথেকে আসছে? এটা বেসিক্যালি এক্সপেরিমেন্টাল। সে যখন এক্সপেরিমেন্ট করেছে, এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্টের সাথে মিলানোর জন্য এই সূত্রটা নিয়ে আসছে, এবং এই সূত্রটা যখন আমরা ফলো করি এই যে গ্রাফগুলো তৈরি হয়। তো এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখেন এখানে একটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে টেম্পারেচার, রাইট? ইরেডিয়েন্সের সাথে টেম্পারেচার সম্পর্ক। তো আমি যখন টেম্পারেচার কি করছি, টেম্পারেচার যখন বাড়াচ্ছি তখন কিন্তু ইরেডিয়েন্স লেভেলটা চেঞ্জ হচ্ছে, এবং এটা একটা এক্সপোনেনশিয়াল স্ট্রাকচার দেখাচ্ছে। এক্সপোনেনশিয়াল স্ট্রাকচার যখন আপনার নিচে থাকে তার মানে হচ্ছে এটা অনেকটা প্যারাবোলিক স্ট্রাকচারে যায়। সো এটা হচ্ছে যে সেই প্যারাবোলিক স্ট্রাকচার গুলো, অর্থাৎ আপনার যখন একটা টেম্পারেচার আছে 2500 কেলভিন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা এইভাবে আসলে ফলো করছে। 3000 জন্য এরকম, আপনি যদি আরো উপরে যান তাহলে কিন্তু আরো হবে। তার মানে কি? তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে যদি আমি টেম্পারেচার বাড়াই, টেম্পারেচার বাড়ালে কি হবে, আমার যে ইন্টেন্সিটিটা হাইস্ট পয়েন্ট কি, এখানে এটা এখানে এটা, সেই ইন্টেন্সিটির হাইস্ট পয়েন্টটা কিন্তু বাড়বে। এবং এটা আমরা ব্যাখ্যা করতে পারি, কারণ আপনি যদি অনেক বেশি টেম্পারেচার এই বডিটাকে যদি অনেক বেশি টেম্পারেচার দেন, তার মানে ইলেকট্রন গুলো অনেক বেশি উপরে এনার্জি লেভেলে যেতে পারবে। অনেক বেশি উপরে এনার্জি লেভেলে গেলে কি সেগুলো অনেক বেশি পরিমাণে এনার্জি রেডিয়েট করতে পারবে, এবং এনার্জি বেশি রেডিয়েট করলে স্বাভাবিকভাবে ওই এনার্জিটার ইন্টেন্সিটিটা বেশি হবে, রাইট? তো এইভাবে কাজ করে। এবং আমরা এটাও জানি যে যখন টেম্পারেচার বাড়াচ্ছি তখন কিন্তু কি হয়, ওয়েভ লেন্থটা কমে যায়, রাইট? সো ওই সেই ওয়েভ লেন্থটা হচ্ছে যে এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে সূত্রটা পেলো যে প্ল্যাঙ্কসের ব্ল্যাক বডি রেডিয়েশন ফর্মুলা, এই ফর্মুলার সাথে থেকে আমরা আরেকটা সূত্র আসলে তৈরি করতে পারি, সেটা হচ্ছে স্টিফেন্স ল। সো স্টিফেন্স ল যেটা বলে যে আমি যদি এই যে রেডিয়েন্সটা, এই রেডিয়েন্সটা সব ধরনের ওয়েভলেংথে যদি জন্য যদি আমি হিসাব করি প্রতি ইউনিট এরিয়াতে, এটাকে আসলে বলা হচ্ছে পাওয়ার পার এরিয়া। অর্থাৎ আমি যদি এই রেডিয়েন্সটাকে সব ধরনের ওয়েভলেংথের জন্য আসলে একসাথে ইন্টিগ্রেট করি, বুঝাচ্ছি কি বুঝাচ্ছে হচ্ছে, মনে করেন এই একটা রেডিয়েন্সের জন্য, মানে এটা তো একটা গ্রাফ, রাইট? সো গ্রাফে বিভিন্ন ওয়েভলেন্থের বিভিন্ন রেডিয়েন্স আছে। মানে কি, আমি যদি আর একটু ইজিলি বুঝাই, যে মনে করেন এই একটা পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টের ওয়েভলেন্থ কত এত, আর এই পয়েন্টে আই আই ল্যামডা হচ্ছে এটা, রাইট? এটা হচ্ছে ল্যামডা। তার মানে আমি যদি পুরো গ্রাফটা ইন্টিগ্রেট করি শূন্য থেকে ইনফাইনাইট লেভেলে, তাহলে কিন্তু আমি টোটাল পাওয়ারটা পাবো, এবং এই পাওয়ারটাকে বলে হচ্ছে স্টিফেন্স ল। এবং এই পাওয়ারটা হচ্ছে প্রতি ইউনিট এরিয়াতে। সো এই স্টিফেন্স ল, ও আসলে এই জিনিসটা ইন্টিগ্রেট করার পরে এই সূত্রটা পায়, যেখান থেকে সে একটা কনস্ট্যান্ট দেয়, সেটাকে বলে আমরা হচ্ছে স্টিফেন্স কনস্ট্যান্ট। সো প্রথমে যেটা ম্যাক্স প্ল্যাঙ্ক করে সেটা হচ্ছে ইকুয়াল এইচ নিউ, এবং এই এইচ কে সে প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করে। এই প্লাঙ্কসের কনস্ট্যান্টের
সাথে সাথে সে এই ফর্মুলাটাও দেয়, সেটা হচ্ছে ইরেডিয়েন্স ফর্মুলা। এই ইরেডিয়েন্স ফর্মুলা থেকে স্টেফানস একটা ফর্মুলা দেয়, সেটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা, এবং সেখান থেকে স্টেফানস এর আমরা কনস্ট্যান্ট পাই, সেই কনস্ট্যান্ট হচ্ছে এটা। তো আচ্ছা, তো এই স্টিফেন্স ল কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা কি পাই যে আমি যদি এখানে পি এর সাথে পাওয়ারের সাথে আমি কিন্তু সম্পর্ক পাচ্ছি হচ্ছে যে টেম্পারেচার, সেটা হচ্ছে T⁴ এই সূত্র থেকে। তার মানে আপনি যদি এই ব্ল্যাক বডির টেম্পারেচারটা আসলে বাড়ান, তার মানে যে পাওয়ারটা তৈরি হচ্ছে সে পাওয়ারটা কিন্তু অনেক বাড়ছে। ঠিক আছে, এখান থেকে এই জিনিসটা আমরা পাই। এখানে একটা জিনিস বলে রাখি যে ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী যে সূত্রটা আসলে ওরা ট্রাই করে, যে সূত্র দিয়ে এই যে প্লটটা, এই প্লটটা বা এগুলো কিন্তু এক্সপেরিমেন্ট, রাইট? এই এক্সপেরিমেন্টাল ভ্যালুটা যেটা, যে সূত্র দিয়ে আসলে ওরা মানে মেলাতে চায়, সেই সূত্রটাকে আমরা বলেছি যে রেইলি জিন্স ল। তো এই রেইলি জিন্স লটা হচ্ছে এরকম, যেখানে আমরা আসলে ইরেডিয়েন্সটাকে ল্যামডার সাথে আমরা রিলেট করি এবং বলি যে λ⁴, এবং আমরা বলি যে এটা আসলে একটা টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট। তো এই দুইটা কন্ডিশন নিয়ে আমরা যখন আসলে প্লটটা করি, তখন আসলে এই ক্লাসিক্যালি এই প্লটটা হয়, যেটা আসলে এক্সপেরিমেন্টের সাথে ম্যাচ হয় না। তো এইটার জন্যই, এটার পার্সপেক্টিভে যখন, সরি এটার এগেনস্টে যখন আসলে আমাদের নতুন সূত্র দরকার হয়, তখন ম্যাক্স প্ল্যাঙ্ক আই ল্যামডার সাথে এই রিলেশনটা দেয়। চলুন কথা শুরু করা যাক ডি ব্রগলি রিলেশনশিপ নিয়ে। তো এতক্ষণ আমরা অনেকগুলো আসলে এক্সপেরিমেন্ট দেখে আসছি, রাইট? আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখে আসছি। আমি যদি একটু মেনশন করি যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আমরা দেখে আসছি কম্পটন স্ক্যাটারিং, এরপরে ব্ল্যাক বডি রেডিয়েশন, এক্স রে ডিফ্রাকশন। এখানে আমরা কিন্তু আলোর দুইটা নীতি দেখে আসছি। আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট, ব্ল্যাক বডি রেডিয়েশন, এগুলাতে দেখে আসছি হচ্ছে যে আলো পার্টিকেল হিসেবে বিহেভ করে। আবার এক্স রে ডিফ্রাকশন আমরা দেখে আসছি আলো ওয়েভ হিসেবে বিহেভ করে, রাইট? তো সায়েন্টিস্ট লুই ডি ব্রগলি, তো উনি উনি আসলে যে আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট যখন আসলে আহ আবিষ্কৃত হয়, তো আইনস্টাইন তো আসলে তখন বলে যে আসলে লাইট অনেকটা ফোটনের মতো ছোট ছোট পার্টিকেলে হিসেবে আমরা চিন্তা করতে পারি। তো ওনার মাথায় উল্টো একটা জিনিস চিন্তা আসে যে আচ্ছা, লাইট যদি পার্টিকেল হিসেবে দেখায়, অর্থাৎ লাইট যদি ইলেকট্রনের মতো ছোট ছোট পার্টিকেল হিসেবে মতো বিহেভ করতে পারে, তাহলে ইলেকট্রন কি লাইটের মতো ওয়েভ নেচার দেখাতে পারে কিনা? ঠিক আছে। সো এইটা হচ্ছে ওনার বেসিক থিওরি ছিল, এবং উনি ওই থিওরিটা আসলে প্রুভ করে, এবং সেইখান থেকে আসলে আলো দ্বৈত নীতি, অর্থাৎ যে কোনো পার্টিকেল সে ওয়েভের মতো বিহেভ করতে পারে যখন একটা নির্দিষ্ট কন্ডিশন স্যাটিসফাই করে, এবং সিমিলারলি যে কোনো ওয়েভ একটা পার্টিকেলের মতো বিহেভ করে যখন সে এটা একটা নির্দিষ্ট কন্ডিশন স্যাটিসফাই করে। তো এখন আমরা আজকে সেটা দেখবো। তো এখানে একটা এক্সপেরিমেন্টের কথা বলা আছে, আপনারা যদি দেখেন যে একটা ফিল ফিলামেন্ট দেয়া আছে। সো বেসিক্যালি যেটা এখানে একটা আসলে কানেকশন দেয়া আছে এমন ভাবে যে আপনি যখন এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করবেন, তখন যেটা হবে এখান থেকে আসলে ইলেকট্রন বের হবে আর কি, অনেকটা লেজার যেরকম থাকে ওরকম। তো এখানে ইলেকট্রন বিম বলি, মানে অনেকগুলো ইলেকট্রনের একটা রোশনির মতো আর কি একটা কন্ডিশন তৈরি করবে। এই ইলেকট্রন বিমটাকে ইয়াং এর যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ওই এক্সপেরিমেন্টে অ্যাপ্লাই করা হয়। তো বেসিক্যালি ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা ছিল হচ্ছে যে আলোর জন্য, রাইট? যে আলো আমরা দুইটা স্লিটের ভিতরে পাঠালাম, এরপর একটা স্ক্রিনে পড়তো, সেখান থেকে আমরা আলোর ইন্টারফারেন্সের কারণে ব্রাইট স্পট ডার্ক স্পট দেখতে পারতাম। সেম কাজটা এখন করা হচ্ছে ইলেকট্রনকে দিয়ে। তো যেটা দেখা যায় যে আসলে ইলেকট্রনকে দিয়েও যখন আমি এক্সপেরিমেন্টটা করি, তখনও কিন্তু আমরা এখানে একটা ডিফ্রাকশন ফ্রিঞ্জেস বা ডিফ্রাকশন একটা প্যাটার্ন তৈরি হয়। তো এখান থেকে বোঝা যায় যে আসলে আমার একটা নির্দিষ্ট লেভেলে কিন্তু ইলেকট্রন ওয়েভের মতো নেচার বিহেভ করতে পারবে, দেখাতে পারবে। তো আমরা আগে একটা সূত্র দেখে আসছি, যেটা হচ্ছে যে আমাদের কম্পটন স্ক্যাটারিং থেকে পি করলে হচ্ছে যে H/λ। ঠিক আছে। তো এখানে আমরা বলতাম যে পি হচ্ছে মোমেন্টাম, আর এইচ হচ্ছে যে প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর ল্যামডা হচ্ছে যে তার ওয়েভলেংথ। তো এখন এই সূত্রটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখি, যে ল্যামডা ইকুয়ালস হচ্ছে H/p, যেখানে পি হচ্ছে মোমেন্টাম। তো এই পিটা যদি আমি একটা পার্টিকেলের জন্য চিন্তা করি, মনে করেন একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনের মোমেন্টামটা আমরা কিন্তু এখান থেকে নিতে পারবো, সেটা কি হতে পারে? H/mv, রাইট? এখন এই এম হচ্ছে ইলেকট্রনের মাস, আর এই ভি হচ্ছে ইলেকট্রনের ভ্যালোসিটি। অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যখন কোনো একটা মিডিয়ামের ভিতরে ভি ভ্যালোসিটিতে যাবে, তখন তার সাথে যে ওয়েভলেংথটা সেটা কিন্তু এই ল্যামডা হবে। অর্থাৎ সেটা ওয়েভলেংথ থাকে কার, বাট ওয়েভের, তার মানে এই ইলেকট্রনটা তখন কিন্তু ওয়েভ নেচার শো করতেছে। আচ্ছা, তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যখন ওয়েভলেংথটা অনেক বেশি হবে, অর্থাৎ ওয়েভলেংথটা খুবই 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 বড়, তখন আমরা ওই পার্টিকেলটাকে আসলে
পার্টিকেল না চিন্তা করে ওয়েভ চিন্তা করব, ঠিক আছে। আর যদি ওয়েভ লেন্থটা অনেক অনেক কম থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ওয়েভ নেচার না শো করে, না চিন্তা করে আমরা এটা কিন্তু, সরি, তখন আমরা এটাকে কিন্তু পার্টিকেল হিসেবে শো করব। ওয়েভ না ধরে আমরা পার্টিকেল হিসেবে ধরব। এখন দেখা যাক যে কি ঘটনা ঘটছে। আমরা এই যে সূত্র এখানে এমবি, এই এমবি অনেক ক্ষেত্রে এখন আপনি বলতে পারেন যে ভেলোসিটিটা কিভাবে মেজার করবো। যদি আমরা মানুষের হিসেবে চিন্তা করি, খুব সহজ একটা হিসাব এক্সপেরিমেন্ট বলি। আমি যখন পড়তাম তখন আমি এই জিনিসটা করতাম, যে মনে করেন আপনি একজন মানুষ, আপনার ওজন হচ্ছে 60 কেজি। আপনি মনে করেন যে কতটুকু, আপনি মনে করেন যে ঘন্টায় আহ মনে করেন 5 কিলোমিটার/আওয়ার বেগে যেতে পারেন। সো 5 × 10³ কিভাবে হচ্ছে যে 1000 মানে হচ্ছে 3600 সেকেন্ড। এটা হচ্ছে আপনার ভ্যালোসিটি, এত মিটার/সেকেন্ড। এবং প্লাঙ্কস কনস্ট্যান্ট জানা আছে, সেখান থেকে কিন্তু আপনি, এটা হচ্ছে 6.63 × 10⁻³ তো এখান থেকে কিন্তু আপনি আপনার সাথে যে ওয়েভলেন্থটা সেটা কিন্তু হিসাব করতে পারবেন। তো দেখবেন এই ওয়েভলেন্থটা আসলে অনেক অনেক ছোট, এবং ছোট ওয়েভলেন্থ হওয়ার কারণে যেটা হবে যে আপনার আপনার আসলে ওয়েভ নেচার থেকে আপনার পার্টিকেল নেচার বেশি, এই জন্য আমরা মানুষ হিসেবে অবজেক্ট একটা পার্টিকেল। কিন্তু যখন ইলেকট্রনের কথা চিন্তা করি, অর্থাৎ ইলেকট্রন তো আসলে আমরা দেখতে পাই না বা আমরা হিসাব করতে পারি না, সেক্ষেত্রে ইলেকট্রনের ভ্যালোসিটিটা কিভাবে চিন্তা করবো। তো আমরা একটা জিনিস কাজ করতে পারি, যে আমরা একটা ভোল্টেজ সোর্স চিন্তা করতে পারি। মনে করি এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে ইউ, একটা ভোল্টেজ সোর্স। এবং আমরা এখানে মনে করেন পজিটিভ বা নেগেটিভ দুইটা প্রান্ত রাখলাম, এটা পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখন যেটা ঘটনা ঘটে কি, ইলেকট্রন কিন্তু অ্যাক্সিলারেট করবে, রাইট? ইলেকট্রন অ্যাক্সিলারেট করে এখান থেকে এখানে যাবে যদি আমি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি। তো আমরা এখান থেকে আসলে একটা রিলেশন নিয়ে আসতে পারি, যে ইলেকট্রন অ্যাক্সিলারেশন করা মানে কি, ইলেকট্রনের একটা কাইনেটিক এনার্জি থাকবে। সেই কাইনেটিক এনার্জি কি হতে পারে, যেহেতু ইলেকট্রন একটা পার্টিকেল, সেটা 12 mv² হতে পারে। এবং সেটা আমি যদি আবার এভাবে নেই, সেটা যদি আমি ভরবেগের সাথে তুলনা করি, কাইনেটিক এনার্জির সূত্র আপনারা জানেন, p² ভরবেগ ডিভাইড বাই হচ্ছে 2 অফ মাস, রাইট? তো এখান থেকে এই দুইটা জিনিসই কিসের সমান হবে, আমি যে সাপ্লাই দিচ্ছি সেই সাপ্লাই ভোল্টেজের সমান, সেটা হচ্ছে চার্জ প্লাস হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজ। অর্থাৎ আমি যদি এই লাইনটাকে আবার লিখি, যে জিনিসটা এরকম হবে, p²/2m সমান হচ্ছে কিউ ইউ, রাইট? এখান থেকে ইউটা হচ্ছে কি, আমি যদি এই সূত্রটা এখানে বসাই, তাহলে এইচ বাই, আমি যদি এখানে এরপর লাইনটা এখানে লিখি, যে p²/2m সমান হচ্ছে কিউ ইউ। সো পি কত, পি কস হচ্ছে √2m/কিউ ইউ, রাইট? তো এটাই যে আমি এখানে লিখি √2m/কিউ ইউ। তাহলে আপনি কি কি পাচ্ছেন, আপনার এখানে এম হচ্ছে ইলেকট্রনের মাস, এটা জানা আছে। চার্জ হচ্ছে ইলেকট্রনিক নর্মাল চার্জ 1.6 × 10⁻19 জানা আছে। ইউ মানে ভোল্টেজ, আপনি কত ভোল্টেজ অ্যাপ্লাই করছেন এখানে। মনে করেন আমি এখানে এই যে এক্সপেরিমেন্ট, এখানে 50 কেভি অ্যাপ্লাই করছি, সো 50 কেভি, এটা আমি জানি। তাহলে আমি সবই জানি, এখান থেকে কিন্তু আমি ওয়েভলেন্থটা বের করতে পারবো। অর্থাৎ এই যে ইয়াং এর এই যে এক্সপেরিমেন্ট, এখানে আমি ওয়েভলেন্থটা যদি বের করতে চাই, তাহলে কি হবে, উপর হবে 6.63 × 10⁻34, যেটা হচ্ছে আমার ম্যাক্স প্লাঙ্কের কনস্ট্যান্ট। নিচে হবে হচ্ছে যে এর সাথে আবার ভি আছে, সরি, এক্সট্রা ইন্টু ভি। আচ্ছা ঠিক আছে, ভি লাগবে না, সো ভি অলরেডি অ্যাড করা আছে। সো আমি যদি এই সূত্রে এখন অ্যাপ্লাই করি, যে এই জিনিসটা, যে √অফ ইলেকট্রনের মাস, ইলেকট্রন মাস কত, 9.1 × 10⁻31 কেজি, ইন্টু আমার এখানে চার্জ আছে 1.6 × 10⁻19, এর সাথে হচ্ছে যে আমার 550 কিলোভোল্ট, রাইট? 50 × 10³ এই যদি এখানে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি এখানে দেখবেন যে এখানে ভ্যালুটা আসলে কত আসে। এবং দেখবেন এই যে ল্যামডাটা, এই ল্যামডাটার ভ্যালুটা কিন্তু আসলে খুবই বড়, অনেক ভালোই বড়। এবং এই জন্যই কিন্তু এখানে সে আসলে পার্টিকেল ওয়েভের মতো নেচার শো করে সে কিন্তু এখানে প্রিন্স দেখাচ্ছে। তো ডি ব্রগলি বেসিক্যালি যেটা করে, সে হচ্ছে যে পার্টিকেল থিওরি এবং ওয়েভ থিওরি দুইটাকে কিন্তু, বা পার্টিকেল নেচার এবং ওয়েভ নেচার দুইটাকে কিন্তু মার্চ করে দেয়, এবং মার্চ করে বলে যে আসলে প্রত্যেকটা পার্টিকেলই যখন সে পার্টিকেলের ভর অনেক কম থাকে বা সেটা অনেক বেশি ভ্যালোসিটিতে যায়, তখন কিন্তু সেটা ওয়েভ নেচারের মতো শো করতে পারবে। আর যদি সেটার কোনো একটা ওয়েভও, সেটা যদি কোনো একটা কন্ডিশনে তার ভর এবং সেটা কোনো একটা কন্ডিশনে যদি সে আসলে অনেকগুলো স্টেটে ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা পার্টিকেল নেচার শো করে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ক্লোজিং অফ ডুয়েল নেচার অফ লাইট। এরপর 3 থেকে আমরা আসলে শ্রোডিঞ্জার যে ইকুয়েশন,
টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা আমরা দেখবো।